আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। শুরুতেই শুনবেন সংবাদের শিরোনাম। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে সংসদে লড়াই করবে বিরোধী দল, জানালেন জামায়াত আমির। না বুঝেই রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ সরকারের দুই মন্ত্রী। বাংলাদেশে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শর্ত বাস্তবায়ন বিতর্কে ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে দাবি তেহরানের। ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে ওয়াশিংটন। এবং বাংলাদেশে কাজ করছে না ফুয়েল পাস অ্যাপ। চৈত্র দাবানলের রাস্তায় ঘন্টা পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। মৃত্যু পরোয়ানা নিয়ে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিটি পরিবারে আতঙ্ক, উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে যতদিন সম্ভব হবে ততদিন জুলাই সনদ বাস্তবায়নে সংসদের লড়াই করবে বিরোধী দল। পরিস্থিতি অনুকূলে না এলে এক সেকেন্ডও সময়ক্ষেপণ না করে নামবে রাজপথের আন্দোলনে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এবার আর অর্ধেক নয়, পরিপূর্ণ সফলতার জন্যই হবে আন্দোলন। বিস্তারিত রয়েছে রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান। যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এটা সবাই জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যে কোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, অন্যথায় সংসদ ভবন ঘেরাও করা হবে। সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। আমরা বিচার চাই, আমরা এমন সংস্কার চাই যে সংস্কার কোনো পরিবার থাকবে না। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিএনপি ক্ষমতায় এসে পদে পদে প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণ আন্দোলন ছাড়া সংস্কার করবে না এই সরকার। সরকার গঠিত হওয়ার পর থেকে পিছনের দিকে হাঁটছে, বাংলাদেশ আবার পুরনো পথেই হাঁটছে এবং তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তাদের যে সংস্কারের দফা, সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে। অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। জনগণকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টা মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। পরাজয় হবে চূড়ান্তভাবে ফ্যাসিবাদের, বিজয় হবে জনগণের। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও গুম কমিশন সংক্রান্ত নতুন এবং কার্যকর আইন করবে সরকার। এ ধরনের 7টি অধ্যাদেশের বিল পাস না হলেও তা বাতিল হয়নি বলে জানিয়েছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এসব অধ্যাদেশের ত্রুটি সাংঘর্ষিক ধারা আলোচনার মাধ্যমে সংশোধন করে নতুন আইন করা হবে। এ নিয়ে না বুঝে রাজনীতি করছে বিরোধী দল বলে অভিযোগ করেছেন সরকারের দুই মন্ত্রী। এ সময় অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটেরও সমালোচনা করেন তারা। দেখুন বিস্তারিত রিপোর্টে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপিত হয়। যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে,
সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এর মধ্যে 97টি কোনো কাটছাঁট না করে বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে, আর 13টি সংশোধনী আকারে আইনে রূপ দেয়া হয়েছে। রহিতকরণ ও হেফাজত করা হয়েছে 7টি অধ্যাদেশ। এর মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও আলাদা সচিবালয় অধ্যাদেশ রয়েছে। এসব অধ্যাদেশ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত 1 মাসের মধ্যে পাশ হয়নি। এ নিয়ে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। চলছে সরকারের সমালোচনা। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তবে সরকার বলছে তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার অনেক অধ্যাদেশ করেছে, এগুলোর কিছু ধারা ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক। সরকার অংশীজনের সাথে আলোচনা করে এক্ষেত্রে নতুন ও কার্যকর আইন করতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। রহিতকরণ বিল হলো এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। কয়েকটি অধ্যাদেশের ত্রুটিও ধরিয়ে দেন 2 মন্ত্রী। একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। জুলাই স্মৃতি জাদুঘর সেটা রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাশ করার জন্য সবাই এগ্রিড হয়েছিল। সেই আইনে অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয়নি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, গুমের বড় শিকার বিএনপি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ইলিয়াস আলী সহ বিএনপির 700 নেতাকর্মী গুমের শিকার হয়েছে। আমাদের এই পাশে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বসা, তিনিও গুমের একটা অন্যতম বড় শিকার। আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম প্রচুর মানুষ গুম হয়েছেন। নাকি গুমের আইনটাকে আমরা খুব হালকা করে দিলাম, আমাদের মাননীয় আইনমন্ত্রী সেটাকে গ্রহণ করবেন? আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সাংবিধানিক অধিকার হলেও যুক্তি ছাড়াই সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। অধ্যাদেশ নিয়ে রাজনীতি না করে বিরোধী দলকে যৌক্তিক আলোচনার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। বাংলাদেশে স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। রাজনৈতিক কারণ কিংবা অন্যায়ভাবে বাহিনীর কারো প্রতি অবিচার করা হলে সরকার যথানিয়মে প্রতিকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরও দেখুন রিপোর্টে। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ
অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। পুনর্মূল্যায়ন করে গঠন করা হবে আধুনিক বেতন কাঠামো। সাধারণ একটি চাকরি নয়, সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। শর্ত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিবাদের জেরেই ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র বহুল আলোচিত বৈঠক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানের দাবি ছিল আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পাশাপাশি ইরানের ওপর আন্তর্জাতিক নজরদারি এবং দেশটির মিসাইল কর্মসূচির সক্ষমতা কমানোর দাবিও জানায় যুক্তরাষ্ট্র। তবে নিজেদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিয়েছে তেহরান। দেখুন এ নিয়ে একটি রিপোর্ট। দীর্ঘদিনের বিবাদ মেটাতে এক টেবিলে চিরবৈরী দুই দেশ ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত বৈঠকের শুরুতে যে আশার আলো ছিল, আলোচনার পর যেন ততটাই নিরাশায় বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন, আলোচনার টেবিলে ঠাঁই পায় নানা ইস্যু। তবে প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমাধান খোঁজা। মূলত গুরুত্বপূর্ণ শর্তগুলোতেই একমত হতে পারেনি তেহরান ওয়াশিংটন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় ও পদ্ধতি নিয়ে। তেহরানের দাবি, আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে। তবে ওয়াশিংটন বলছে, ইরান সব শর্ত মানার পর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। সেই সাথে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে বিবাদে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। ওয়াশিংটনের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে সীমিত করা হোক। তবে ইরান তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালানোর অধিকারে ছাড় দিতে নারাজ। আলোচনার টেবিলে ইরানের উপর নজরদারি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক সংস্থা IAEA এর অবাধ ও পূর্ণাঙ্গ পরিদর্শন দরকার। তবে সেক্ষেত্রে সীমিত সুযোগ দিতে রাজি তেহরান। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও মধ্যপ্রাচ্যে প্রভাব নিয়ন্ত্রণে আনার দাবিও জানায় ওয়াশিংটন। তবে ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নিজেদের অধিকার আখ্যা দিয়েছে ইরান। প্রধান ২-৩টি ইস্যুতে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। সেসব বিষয়ে আমরা একমত হতে পারিনি, যার কারণে কোনো সমঝোতায় যাওয়া সম্ভব হয়নি। এর আগে 2015 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত হয়। মাইন অপসারণে হরমুজ প্রণালীতে রেস্ট্রয় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও তেহরানের দাবি, IRGCর বাধায় গতিপথ পরিবর্তনে বাধ্য হয়েছে মার্কিন নৌযান। একই দিন ইসলামাবাদের আলোচনায় প্রণালীর নিয়ন্ত্রণে যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। সেটিও প্রত্যাখ্যান করেছে তেহরান।
হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন বহুমুখী অবস্থানে ক্ষুব্ধ ইরানের হুঁশিয়ারি, যৌক্তিক কোনো চুক্তি ছাড়া প্রণালী নিয়ে অবস্থান বদল করবে না তেহরান। যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে, এ নিয়ে রয়েছে রিপোর্ট। হরমুজ প্রণালীতে শক্তিশালী দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, ইরানের পেতে রাখা সি মাইন অপসারণ করবে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র এবং ইউএসএস মাইকেল মার্ফি। নিশ্চিত হবে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি নিরাপদ করিডোর। ডোনাল্ড ট্রাম্পের পর এমন দাবি করেছে মার্কিন সেন্টকম। এরই মাঝে হরমুজের পথে ইরান যে মাইন পেতেছে তা সরিয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পুরো প্রণালী সাফ করছে যুক্তরাষ্ট্র। আমরা এই প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দিব। যদিও আমরা এই জলপথ খুব একটা ব্যবহার করি না, কিন্তু বিশ্বের সব দেশের জন্য এই পথ গুরুত্বপূর্ণ। তাদের সহায়তা করতে চাই। তবে মার্কিন প্রশাসনের এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। আইআরজিসির দাবি, প্রণালীর পথে যাওয়ার সময় ঘিরে ফেলা হয় ডেস্ট্রয়ার দুটিকে, যার জেরে গতিপথ পরিবর্তনে বাধ্য হয় যুদ্ধযান দুটি। এদিকে ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় হরমুজের নিয়ন্ত্রণে একটি যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয় ওয়াশিংটনের পক্ষ থেকে, যা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে তেহরান। কৌশলগত এই জলপথের টহল কিংবা এর নিয়ন্ত্রণে অন্য কোনো দেশের সহযোগিতা চাওয়া পুরোপুরি যুক্তরাষ্ট্রের এখতিয়ারের বাইরে। হরমুজের মাইন অপসারণ কিংবা নিরাপত্তা নিশ্চিত তাদের দায়িত্বের আওতাভুক্ত নয়, এমন প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে কোনো রকম নমনীয়তা দেখাবে না, দিয়েছে এমন হুঁশিয়ারিও। যৌক্তিক কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত হরমুজ ইস্যুতে অপরিবর্তিত থাকবে অবস্থান, স্পষ্ট বার্তা তেহরানের। বাংলাদেশে 24 ঘন্টা পার না হতেই কাজ করছে না পাইলট কার্যক্রমে চালু করা ফুয়েল পাস অ্যাপ। জ্বালানি বিভাগ ও বিআরটিএর সার্ভার জটিলতায় এই পরিস্থিতি, কিন্তু বিআরটিএ বলছে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রাখার পর সার্ভার খুলে দিয়েছে তারা। সরকারি দুই সংস্থার ঠেলাঠেলিতে অকার্যকর সুন্দর একটি উদ্যোগ। যানবাহন মালিকরা বলেছেন ফুয়েল অ্যাপে রেজিস্ট্রেশন কিংবা লগ ইন করতে পারছেন না তারা, ফলে সেই আগের মতোই চৈত্র দাবানলে রাস্তায় ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। আরও রয়েছে রিপোর্টে। চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে জ্বালানি বিভাগ। শনিবার রাজধানীর আসাদ গেট ও বিজয় সরণির দুটি ফিলিং স্টেশনে বাধ্যতামূলক করা হয় ফুয়েল পাস, কিন্তু বারবার চেষ্টা করেও ফুয়েল পাস অ্যাপে প্রবেশ করতে পারছেন না মোটরসাইকেল চালকরা। শনিবার রাত থেকে এই অচল অবস্থা। সকালে এটা ইনস্টল করছি, কিন্তু তারপর দেখলাম মেইনটেনেন্স চলতেছে। গতকালকে টেলিভিশনে দেখলাম যে আপনার ফুল পাস ব্যবহার করা যাচ্ছে, এখানে আসার পর আজকে বলতেছে না ফুল পাস ব্যবহার করা যাচ্ছে না। এই যে কাজ করে না, এই যে ফুয়েল পাসের অ্যাপস অনই হচ্ছে না। রোববার ফুয়েল অ্যাপের তালিকায় যুক্ত হয়েছে রাজধানীর আরও 5 ফিলিং স্টেশন। ফলাফল সেই পুরনো ম্যানুয়াল পন্থা, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, কিন্তু শেষ পর্যন্ত তেল মিলবে কিনা নেই নিশ্চয়তা। সার্ভারের সমস্যার কারণে ফুয়েল পাস বন্ধ আছে, রোদের কিছু বাগ আছে, হয়তো এটার জন্য কাজ করতেছে। এই সাইটটা পুরোপুরিভাবে ডাউন, তো এটা ঠিক হলে তারপরে সবাই নিতে পারবে। জ্বালানি বিভাগ বলছে বিআরটি এর সার্ভারে সক্ষমতার অভাবে সাময়িক জটিলতা দেখা দিয়েছে, তাই বন্ধ আছে কার্যক্রম। যদিও বিআরটি এর চেয়ারম্যান এই দাবি অস্বীকার করছেন, বলেছেন অ্যাপটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছিল সাইবার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে, তাই সেবাটি বন্ধ রেখে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে জানাইছিল যে এখানে কিছু সমস্যা হচ্ছে, মানে সিকিউরিটি কনসার্ন আছে, সে কারণে ওরা একটা কমিটি গঠন করে দিয়েছে। তা আমরা বলেছিলাম যে ওই কমিটি সিকিউরিটি ক্লিয়ারেন্স দিলে পরে আমরা এটা পাঠাবো। তো এখন তারা বলে দিচ্ছে যে হ্যাঁ এখন আমরা চালাতে পারি। বিআরটিএ থেকে এটা উন্মুক্ত করে দিয়েছি। বিপিসি তাদের অ্যাপ কিভাবে চালাবে সেটা তো বিপিসির কনসার্ন। আমরা তো আমাদের ডাটা, তারা যেগুলো ডাটা চেয়েছে আমরা ওটা এপিআইয়ের মাধ্যমে দিয়ে দিই। দুই সংস্থার এই রশি টানাটানির মাঝে রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য হাহাকার। তীব্র দাবদাহ উপেক্ষা করে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন চালকরা। সরকারের সুষ্ঠু একটা ব্যবস্থা নেওয়া দরকার, আই থিঙ্ক, মনে করি। এভাবে দাঁড়ায় থাকা যায় প্রতিদিন, এত প্রতিদিনের কষ্ট। 5 ঘন্টা 7 ঘন্টা এই তীব্র রোদে দাঁড়ায় থেকে এরপরে যদি বলে তেল নাই, তখন মানুষের আসলে দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই। তেল নিয়ে এই তেলেস্মাতি কবে শেষ হবে সেই ক্ষণের প্রহর গুনছেন সবাই। মৃত্যু পরোয়ানা নিয়ে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক, উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে।
শুধু হাম নয়, সব সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে অসহনীয় ক্ষতির গল্প। এ নিয়ে রয়েছে বিশেষ রিপোর্ট। শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ দুই কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। এরকম সিরিয়াস রোগী ডাক্তার তো আসা জরুরি ছিল, আগে তাড়াতাড়ি ডাক্তার আসা জরুরি ছিল, ডাক্তার দেখা জরুরি ছিল। এই বাসায় শ্বাসকষ্ট হইতেছে, ওনারা দেখলে তো বুঝতো, তো ওনারা দেখলে বুঝতো না, তো আগে যদি বলতে পারতো যে ওরা আইসিইউ লাগবে, তাহলে তো আমরা আরেক অন্য আগে ব্যবস্থা করতাম। এখন তো আমার মনে হয় আইসিইউতে রাখলে মনে হয় আমার মেয়ে বাঁচত। একটি ছোট কবর, আর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়া একটি পরিবার। প্রার্থনায় কেবলই স্মরণ ছোট্ট সোনামণিকে। যেন বাংলাদেশ সরকার প্রতিটা হসপিটালের উপরে নজর রাখে। আমার মতো যেন আর কোনো বাবা এই বসে সন্তান হারা হতে না হয়। শুধু এই একটি পরিবার নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 145 শিশু। হাসপাতালে গিয়ে চিকিৎসা আর দুর্ভোগের অভিজ্ঞতা কম বেশি সবারই এক। ডাক্তারে কয়বার ডাকছি, ডাক্তার নাই, নার্সেরা ঘুমায় রয়েছে, 2টা নার্স দেয় রাত্রে, নার্সের সংখ্যা খুবই কম। তারপর নার্সে করে ডাকছি যে ম্যাডাম আমার বাবু এরম মরতেছে, কইতেছে এমন করবো ডাক্তারের লেগা করে আমার দমক মেরা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই টিকা কভারেজের ঘাটতি আর দেরিতে চিকিৎসা কেন্দ্রে যাওয়াকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেন, হাসপাতালের সীমাবদ্ধতার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রান্তিক শিশুদের দিকে নজর দেওয়া উচিত, বিশেষ করে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যদি তারা আসে ঘরের কাছেই, তাহলে তারা যত্নটা পায়। এবং প্রয়োজনে মাকে সহ সেকেন্ডারি হাসপাতাল যেমন গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে বাচ্চাকে তার মাকে সহ রাখবে, বাচ্চার চিকিৎসা হবে এবং ওর কাছ থেকে অন্যরা রোগ ছড়াবে না। হামের বর্তমান প্রাদুর্ভাবকে মহামারী বলার পক্ষে এই বিশেষজ্ঞ। তার মতে, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার ঘাটতি আর হাসপাতালের সীমিত সক্ষমতা সংকটকে আরও গভীর করছে। গোড়ায় হাত দিতে হবে যেন আমাদের দেশে রোগের শনাক্তটা প্রাথমিক পর্যায়ে হয়ে যায়। সেটা হামের কথাই বলুন বা ব্লাড প্রেশারের বলুন বা ডায়াবেটিস বলুন, প্রথম পর্যায়ে শনাক্ত হতে হবে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওখানে চিকিৎসা দিলে এই রোগটা আর বাড়বে না। পরিসংখ্যান শুধু সংখ্যার জানান দিচ্ছে, যদিও সন্তান হারানো প্রতিটি পরিবারের কাছে এসব সংখ্যার ওজন অনেক ভারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন মনে করেন, হাম যে আধার নিয়ে এসেছে তা যেন আরও কালো না হয়, সেদিকেই নজর দিতে হবে সরকারকে। সংবাদে নিচ্ছে বিরতি, আর বিরতির পর থাকছে বাংলাদেশের সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। শিক্ষার্থীদের গেজেটে আসক্ত হওয়ার আশঙ্কা। নব্যধনীরা সম্পদ গোপনে আবারও ঝুঁকছেন সুইজারল্যান্ডের দিকে। বাংলাদেশে অর্থ পাচার রোধের উদ্যোগ। এবং নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে প্রথম 100 দিন পার করলেন জোহরান মামদানি। ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রোগ্রামের আওতায় 2000 নতুন ডে কেয়ার সেন্টার খোলার কার্যক্রম চলছে। বিরতির পর আরও একবার স্বাগত টিভিওয়ান নিউজে। বাংলাদেশে সরকারের অনলাইন অফলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকরা চিন্তিত। তাদের উদ্বেগ, গেজেটে আসক্ত হয়ে উঠতে পারে শিক্ষার্থীরা। জ্বালানির সংকট নিরসনে এমন পদক্ষেপ শিক্ষা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে, জানিয়েছেন সেই শঙ্কাও। এই অবস্থা জ্বালানির সংকট মোকাবেলার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও সুদৃঢ় পরিকল্পনা নিতে সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। দেখুন রিপোর্টে বিস্তারিত।
ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলে 1 মাসেরও বেশি সময়। রণকৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। সে সময় থেকেই লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত সরবরাহ। 8 এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রাখায় উন্মুক্ত হয়নি জলপথটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অর্থনীতি, কৃষি, শিক্ষা, পরিবহন ব্যয়, নিত্যপণ্যের দাম এবং শিল্প কারখানার উৎপাদন খরচেও। প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, যার অন্যতম স্কুলের পাঠদান কর্মসূচি ও অফিস সূচি কমানোর মতো সিদ্ধান্ত, যা গ্রহণ করেছে প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশেও 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও। পাইলট কার্যক্রম হিসেবে মেট্রোপলিটন এলাকায় স্কুলগুলোয় প্রথমে চালু হবে এই কার্যক্রম। অবশ্য সেটি মানতে বাধ্য নয় সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে শিক্ষার্থীরা? এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি কতটা সহায়ক হবে শিক্ষা কার্যক্রম পরিচালনা? অফলাইনে যেরকম আমরা ইন্টেলেকচুয়ালি জিনিসটা বুঝতে পারি, এর রিয়াকশন দেখতে পারি, আরো ভালোভাবে বোঝা যায় জিনিসটা, অনলাইনে এটা আমি ফিল করি না। টেম্পোরারি কিছু দিনের জন্য আমি মনে করি 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে বেশি সমস্যা ভোগান্তি হবে না। অনেকের স্মার্টফোন নেই, তারা অনলাইনে ক্লাস করতে পারবে না। অনলাইন ক্লাস দিয়ে এটাকে ফোন অ্যাডিক্টেড করে ফেলতেছে। এতগুলো বাচ্চা একসাথে 6টা থেকে 7টা ফ্যান থাকে, কিন্তু বাসায় হলে প্রত্যেকটা বাসায় আলাদা আলাদা করে ফ্যান চলবে। আমার স্মার্টফোন নাই বাসায়, তো আমি ওইভাবে অনলাইনে স্মার্টফোন ছাড়া তো ক্লাস করা সম্ভব না। শিক্ষকদের সাথে যদি আমরা কথাবার্তা বলতে পারবো, কিন্তু ওটা মোবাইলে তো আর আমরা সেভাবে পাবো না। মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিভাবকরা। করোনাকালে অনলাইন ক্লাসের বিরূপ প্রভাব এবং সন্তানদের গেজেট আসক্তিতে তারা বিরক্ত। প্রত্যাশা দীর্ঘমেয়াদী হবে না সরকারের এই সিদ্ধান্ত। একদমই এটা পজিটিভ না, কারণ আগেও তো একবার করোনার সময় ছিল, করোনার সময় সেটা বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে গেছে। মোবাইলটা নিয়ে বসালাম, একটু পর পর এসে চেক করা যায়, ওরা কি করে ক্লাসটাকে রেখে ওরা অন্য জিনিস দেখা শুরু করে দেয়। এটা মনে হয় একদম বেস্ট না দেওয়াটাই। দেশের অবস্থাটাই আসলে এরকম, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। জ্বালানি উন্নতি হয়, সেই জন্য আমি এটা সাপোর্ট করি। 1 ঘন্টা করে 2 ঘন্টা করে হলেও অফলাইনে ক্লাসটাই আমার মনে হয় ভালো। গেম স্কুলে এগুলো তো যখন অনলাইনে ক্লাস হবে তখন তো ওই মগ্নে চলে যাবে। পরিস্থিতি বিবেচনায় মেট্রোপলিটন এলাকায় নেয়া এমন সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে করোনাকালে বাসায় ছিলেন অভিভাবকরা, পেয়েছেন লেখাপড়া তদারকির সুযোগ, কিন্তু অফিস চালু থাকায় বর্তমানে সবার পক্ষে সেটি করা অসম্ভব। সমাধান না করে এই বিষয়টাকে হাত দেয়া কতটুকু আসলে ফলপ্রসূ হবে সে চিন্তাগুলো করতে হবে। তো গভর্নমেন্টের প্রতি আসলে এই বিষয়গুলো আহ্বান যে অনলাইন ক্লাসে গিয়ে আমরা এটাকে কতটুকু কার্যকর করতে পারবো কিনা, নাকি বিকল্প কোনো চিন্তা ভাবনা করব, সেই বিষয়গুলো ভাবা আসলে। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরিস্থিতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেয়ার অনুরোধ সব অংশীজনের। দুবাই, হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্যধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থা পুনর্জাগরণ? আর বাংলাদেশে থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? এ নিয়ে দেখুন বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন। বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্যমতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
আপনি যেমন সুইজারল্যান্ডের কথা বললেন, সুইজারল্যান্ড কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়াইজ একটি স্টেবল দেশ, এটি আজকে একদিনে হয়নি। এটি আপনি যদি হিস্ট্রি হাঁটেন দেখবেন যে গত 100 বা 150 বছর ধরে সুইজারল্যান্ড তাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের প্রেডিক্টিবিলিটি বলেন, স্টেবিলিটি বলেন, ফরেক্স রিজার্ভের কথা বলেন, ইন্টারেস্ট রেটের কথা বলেন, এই সকল অ্যাসপেক্টে বারবার ভালো পারফর্ম করার কারণে কিন্তু তাদেরকে আসলে মানুষজন আসলে একটা সেফ ফাইন্যান্সিয়াল সিস্টেম হিসেবে গণ্য করে। একসময় লন্ডনের প্রপার্টি বাজার এশীয়দের মূল আকর্ষণ থাকলেও ট্যাক্স আইনের পরিবর্তনে মুখ ফিরিয়ে নিয়েছে সুইজারল্যান্ডের দিকে। চাহিদা সামাল দিতে সুইস ব্যাংকগুলো শক্তিশালী এশিয়া ডেস্ক খুলছে, নিয়োগ দিচ্ছে শত শত কর্মী। বিশ্ব যখন বৈধ সম্পদের নিরাপত্তা খুঁজছে, তখন বাংলাদেশ লড়ছে গত 1.5 দশকে পাচার হওয়া বিপুল অঙ্কের অবৈধ সম্পদ নিয়ে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। অভিযোগ রয়েছে গত 15 বছরে দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে দুবাই, লন্ডন আর এই সুইজারল্যান্ডেই। জুলাইয়ের পরবর্তী সময় একটা জিনিস হয়েছে বলে আমি মনে করি, সেটা হলো এই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট হয়েছে, যে দেশ থেকে প্রচুর টাকা চলে গেছে, অনেক কিছু খুঁজে বের করা হয়েছে, আনার্থ করা হয়েছে যে টাকা অনেক চলে গেছে, এবং আমাদের কাছে সিমটম আছে যে দেশ থেকে অনেক টাকা চলে গেছে বিদেশে, এবং সেই টাকাগুলো ফেরত আনার অনেকগুলো প্রক্রিয়াও শুরু করা হয়েছিল, এবং এগুলো কিন্তু অনেক লেন্দি প্রক্রিয়া, এবং এগুলোর সফলতার হার কিন্তু খুব বেশি না। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এশিয়ার ধনীদের জন্য সুরক্ষিত দুর্গ হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা যেন লুণ্ঠিত সম্পদের গুদাম না হয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। পাচার হওয়া অর্থ ফেরানো যেমন কঠিন, তেমনি রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা অসম্ভব নয়। এখন দেখার বিষয় নতুন বাংলাদেশে লুণ্ঠিত সম্পদ কতটা ঘরে ফেরে। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে তুরাগে অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি বেসরকারি দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। স্থানীয় বামনাচেক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 25 কেজি চাল, 15 কেজি অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়। অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের সকল পেশা ও শ্রেণীর মানুষকে স্ব অবস্থান থেকে সাধ্যমতো ভূমিকা পালনের আহ্বান জানান সেলিম উদ্দিন। মৌলভীবাজার পৌর বাস টার্মিনালটি 1 যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রায় 4 কোটি টাকা খরচ মূল শহর থেকে উত্তর দিকে 2 কিলোমিটার দূরে যুগীরহরে 3 একর জায়গা নিয়ে এই পৌর বাস টার্মিনালটি তৈরি করা হয়। বর্তমানে টার্মিনাল এলাকার অবস্থা ভয়াবহ। উন্মুক্ত থাকায় টার্মিনালের ভিতরের অবস্থা আরও করুণ। মূল্যবান জিনিসপত্রের কিছুই আর অবশিষ্ট নেই। মেঝের টাইলস ভেঙে স্যাঁতসেঁতে অবস্থা, পানি আটকে থাকে, জমে আছে ময়লা আবর্জনার স্তূপ। সন্ধ্যার পর বখাটেদের আড্ডায় পরিণত হয় এই ব্যয়বহুল পৌর বাস টার্মিনাল। মৌলভীবাজারবাসী এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে প্রথম 100 দিন পার করলেন জোহরান মামদানি। ক্ষমতায় বসে দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রোগ্রামের আওতায় স্বল্পোন্নত এলাকাগুলোতে শুরু হয়েছে 2000 নতুন ডে কেয়ার সেন্টার খোলার কার্যক্রম। পাশাপাশি ভরাট করা হয়েছে শহরের অন্তত 1 লাখ ঝুঁকিপূর্ণ খানাখন্দ ও গর্ত। রিপোর্টে রয়েছে বিস্তারিত। বিশ্বের একমাত্র প্রকৃত সংখ্যাগরিষ্ঠ অংশ হল শ্রমজীবী শ্রেণী। এই নীতিতে বিশ্বাসী জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন নিউ ইয়র্কের তৃণমূল মানুষের জীবনযাত্রা পরিবর্তনের। সে খাতে প্রথম 100 দিনেই দেখিয়েছেন নিজের মুনশিয়ানা, যার মধ্যে অন্যতম ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রোগ্রাম। এর আওতায় স্বল্প আয়ের এলাকাগুলোয় কমপক্ষে 2000 নতুন ডে কেয়ার সেন্টার চালু করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে তার প্রশাসন। নিউ ইয়র্ক সিটি গভর্নরের সাথে সমন্বয় করে এই প্রকল্প বাস্তবায়নে এরই মাঝে $1.2 বিলিয়ন অর্থের বরাদ্দ নিশ্চিত করেছেন মেয়র। আগামী জুন থেকে এই প্রোগ্রামে নিজের 2 বছর বয়সী শিশুদেরও নিবন্ধনের সুযোগ পাবে শহরের বাসিন্দারা।
এছাড়াও শহর সংস্কারের সংকল্পে এ পর্যন্ত শহরের অন্তত 1 লাখ খানাখন্দ ও গর্ত ভরাট করেছে মামদানি প্রশাসন। মেয়রের অভিমত, ক্ষুদ্র ক্ষুদ্র দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করাই বড় সমস্যা সমাধানের জন্য প্রস্তুত হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তবে মেয়র মামদানির কিছু কিছু নীতি নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে জনমনে। অনেকে মনে করছেন ব্যয় প্রশমিত করতে গেল 40 বছরের মধ্যে সর্বোচ্চ করের বোঝায় পিষ্ট নিউ ইয়র্কবাসীদের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তটি হতে পারে একটি ভুল পদক্ষেপ, যার জেরে শহর ছেড়ে চলে যেতে পারেন অনেকে, কমতে পারে কর্মসংস্থান। তবে ফ্রি বাস সার্ভিসের মতো শহরের সামগ্রিক উন্নয়নে করা বড় বড় পরিকল্পনাগুলোর বাস্তবায়নে কেন্দ্রীয় প্রশাসনের অনুমতি লাগবে মেয়র মামদানির। বিশ্লেষকদের মতে সরকারের ওপর রাজনৈতিক এসব চাপ সৃষ্টি করাই এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মেয়র জোহরান মামদানির জন্য। ব্রিটিশ বাংলাদেশি স্পোর্ট অ্যাসোসিয়েশন তাদের প্যাথনিক কমিউনিটি স্পোর্টস চার্টার উদ্বোধন করেছে। পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল খেলাধুলায় প্রবেশাধিকার উন্নত করা, স্থানীয় ক্লাবগুলোকে সহায়তা করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য আরও অগ্রগতির পথ তৈরি করা। Onwards and upwards. The next phase, inshallah, is the annual sports awards, is what we're trying to build. So phase 2, now that we've launched it, now is going to the governments, making sure that they ratify it so that we can implement all the things that we are trying to achieve with the charter, inshallah. Wonderful event, wonderful people looking now to capitalise on this and make something really happen, because there's so much potential, so much opportunity. We've got to get it done. If we don't get it done now, it's not going to happen. We have to go full steam ahead, and that's going to take an awful lot of energy and an awful lot of effort. ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে মিটিং হয়েছে, আমরা সব আইসে আমরা শুনলাম তাদের ভিশন যেগুলো। তো তাদের যে ভিশন, এটা তো ভেরি হাই লেভেলের, ওরা নিতে চায় গভর্নমেন্টের আন্ডারে। তো এই গভর্নমেন্টের আন্ডারে নিতে হলে অনেক সিগনেচার লাগে, অনেক সাপোর্ট লাগে। উই আর হ্যাপি টু লার্ন দ্যাট they are making good progress, and we have all pledged our support, and inshallah this association will do very well for the Bangladeshi community and the greater communities from the South Asian continent in bringing and facilitating sports for young generation. We had a fantastic event. This was the launch of the BBSA Sports Charter, and we had people, all our guests have come from near and far to participate. যুক্তরাজ্যের গ্রেইজে উইলিয়াম এডওয়ার্ড স্কুলের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল JBS ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অর্ধশতাধিক দল অংশগ্রহণ করে। ক্রীড়ামোদী ও দর্শকদের উপস্থিতিতে প্রতিটি ম্যাচে ছিল দারুণ উৎসাহ এবং ক্রীড়াময় পরিবেশ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাফি ফরহাদ জুটি। রানার আপ হন সেলিম মিয়া মনি আহমেদ। তৃতীয় স্থান অধিকার করেন জুবায়ের নাহিদ জুটি। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি এবং নগদ প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে জানাবো লন্ডনের কিউ গার্ডেনের কথা। বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন লন্ডনের কিউ গার্ডেন। 330 একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় উদ্ভিদ সংগ্রহ রয়েছে। সম্প্রতি সপরিবারে কিউ গার্ডেনে গিয়েছিলেন আমাদের সংবাদদাতা সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম। তার তৈরি প্রতিবেদনে জানাচ্ছেন আবু তাহের মুস্তাকিম। বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন লন্ডনের কিউ গার্ডেন। এখানে সংরক্ষিত আছে 4 লাখেরও বেশি প্রজাতির উদ্ভিদ। জ্ঞান অর্জন, গবেষণা বা শুধুমাত্র বিনোদনের জন্য বছরে প্রায় 20 লক্ষ দর্শনার্থী কিউ গার্ডেনে আসেন। লন্ডন শহরের কেন্দ্রে অবস্থিত কিউ ব্রিজ বা কিউ গার্ডেন স্টেশন থেকে মিনিট 15 হাঁটার দূরত্বের কিউ গার্ডেন প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। অনলাইনে শিশুদের টিকিটের মূল্য 6 পাউন্ড থেকে এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25 পাউন্ড থেকে শুরু। কিউ গার্ডেনের অন্যতম আকর্ষণ হচ্ছে পাম হাউস নামের ভিক্টোরিয়ান যুগের কাজঘর, যেখানে ক্রান্তীয় রেইন ফরেস্টের উদ্ভিদ রয়েছে। আছে টেম্পারেট হাউস। বিশ্বের বৃহত্তম ভিক্টোরিয়ান এ কাজঘরে দুর্লভ ও বিপন্ন প্রজাতির গাছপালা রয়েছে। রয়েছে বিস্ময়কর ট্রি টপ ওয়াকওয়ে, মাটি থেকে 18 মিটার উঁচুতে গাছের চূড়া দিয়ে হাঁটার এক চমৎকার ব্যবস্থা। দেখতে পারেন মৌমাছির জীবনযাত্রা নিয়ে দৃষ্টিনন্দন শিল্পকর্ম দ্য হাইভ।
1759 সালে প্রিন্সেস অফ ওয়েলস অগাস্টা এই কিউ গার্ডেন প্রতিষ্ঠা করেন। 1841 সালে এটি জাতীয় বোটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত হয়। আবু তাহির মুস্তাকিম, TV1 নিউজ ডেস্ক। TV1 নিউজে এই ছিল আমাদের আজকের আয়োজন। সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিই আরও একবার। বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের সংসদে লড়াই করবে বিরোধী দল, জানালেন জামায়াত আমির। না বুঝেই রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ সরকারের 2 মন্ত্রীর। বাংলাদেশে স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শর্ত বাস্তবায়ন বিতর্কে ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে দাবি তেহরানের। ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে ওয়াশিংটন। এবং বাংলাদেশে কাজ করছে না ফুয়েল পাস অ্যাপ, চরিত্রের দাবানলে রাস্তায় ঘন্টা পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। মৃত্যু পরোয়ানা নিয়ে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিটি পরিবারে আতঙ্ক উদ্বেগ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি TV1 নিউজ। আল্লাহ হাফেজ।